হরিপদবাবু, আরো সামান্য রেশন আমাকে দিন না দয়া করে, নইলে আমরা স্বামী স্ত্রী না খেয়ে মরবো। তুই মরিস কি বাঁচিস সেটা আমার দেখবার সময় নেই। আগে টাকা দিয়ে তারপর জিনিস পাবি। আমি আর তোকে বাকিতে জিনিস দিতে পারবো না বলে দিলাম। হরিপদ, দয়া করো, আমাকে সত্যি বলছি, না খেতে পেয়ে মরে যাবো একবারে। আর কত বাকি দেবো তোকে? অনেক টাকা রেশন তোমার নামে বাকির খাতায় আছে, আর একটি দানাও তোমাকে বাকি দিতে পারবো না। বাবু, সত্যি বলছি, আমি কয়েকদিনের মধ্যে দেনা চুকিয়ে দেব। মায়ের দিবি বলছি, এবারের মতো চাল ডাল মশলাপাতি আমাকে দিয়ে দিন। তোমার এই একই কথা প্রতিবার শুনে আসছি। এই আগামী মাস করতে করতে 6 মাস হতে চলেছে। এভাবে তোমাকে বাকিতে দিতে থাকলে আমি পথে বসবো। সত্যি বলছি, আমি আগামী মাসে সব বাকি টাকা দিয়ে দেব। দয়া করুন এবারের মতো। দূর হ বলছি। বললাম তো আমার দোকানে কোনো অনুরোধ রাখতে পারবো না আমি। বেরো বেরো এখান থেকে, চলে যা দোকান থেকে। ঠিক আছে, চলে যাচ্ছি। এই যে শুনছো, একটা কথা ছিল। আহা, ডাকলে তো পেছন থেকে। তোমাকে কতদিন না বলেছি আমাকে কাজে যাবার সময় পেছন থেকে ডাকবে না। আমার ভুল হয়ে গেছে, আর কখনো ডাকবো না তোমাকে পেছন থেকে। আসলে একটা কথা বলার ছিল। কথা বলবার ছিল যদি আগেই তো বলতে পারতে, নয়তো সন্ধ্যেবেলায় বাড়ি ফেরবার পর বলতে পারতে। ঘর থেকে বের হবার সময় কেন পিছু ডাক দিলে তুমি? বললাম তো আর ডাকবো না, কিন্তু কথাটা তো শোনো আমার। আরে বলো বলো, তাড়াতাড়ি বলো। বলছিলাম যে আমার না খুব বড় মাছ খেতে ইচ্ছে করছে। তুমি কাজ থেকে ফেরবার সময় বাজার থেকে বড় মাছ আনবে গো আমার জন্য। আদিক্ষেতা, বড় মাছ খেতে ইচ্ছে করছে? আমি পারবো না সব মাছটা আনতে, আমার কাজে ফেরবার পথে। আমার ইচ্ছেটাকে গুরুত্বই দিল না। অবিনাশ কাকু বাড়িতে আছেন? ও, তুমি নগেনের মেয়ে পূজা, তাই না? আগে হ্যাঁ অবিনাশ কাকু। কি ব্যাপার, নগেনকে দেখতে পাচ্ছি না অনেকদিন ধরে, সে আমার কাছে আসছে না কেন? বাবার খুব শরীর খারাপ, দুদিন ধরে ওষুধপত্র কেনার টাকা নেই, তাই আমি এসেছি আপনার কাছে কিছু সাহায্য চাইতে। দেখো পূজা, নগেনের আগেও অনেকবার আমার কাছ থেকে নানান মিথ্যে অজুহাত দিয়ে অনেক টাকা মেরেছে। আমি ওকে ভরসা করি না। অবিনাশ কাকু, সত্যি বাবার শরীরটা খুব খারাপ। এই সময় ওষুধপত্র না খেলে প্রাণে বাঁচবে না বাবা। বুঝেছি, কিন্তু তুমি যদি ওষুধের জন্য টাকা নিতে এসেছো আমার কাছ থেকে, তাহলে অসম্ভব। আমি একটি টাকা দিয়েও তোমাকে সাহায্য করতে পারবো না। অবিনাশ কাকু আমাকে মুখের উপর না বলে দিল। এখন বাবাকে কি করে ওষুধ কিনে খাওয়াবো? ওহ, তুমি এসে গেছো? কই কই, দেখি দেখি কি এনেছো। খিদেতে পেটটা একেবারে মোচড় দিয়ে উঠছে। কি গো, মুখ লটকে বসে আছো কেন? শুধু সব সময় খাই খাই, এবার আমাকেই খেয়ে ফেলো না, আর ভাল লাগে না। মরণ, তোমাকে খেয়ে পাবোটা কি? ওই কটা হাড়গোড় চামড়ার চাদরে ঢাকা, তার আবার বড় বড় কথা। আগে বলো, রেশনের জিনিস কোথায়? হরিপদবাবু আমাকে আর রাশন দেবেন না। আগের থেকে অনেক টাকা আমার নামে ওনার বাকির খাতায় আছে, তাই অনেক অনুরোধ করবার সত্ত্বেও উনি বাকি দিতে রাজি হলেন না। ও মা গো, হরিপদ বাবু মানা করে দিলেন? এবার আমি কি করে খাবো? সেই সকাল থেকে একটা গোটা কাঁঠাল খেয়েছিলাম, ব্যাস ওইটুকানি খেয়ে কি আর থাকা যায় বলো? সাধু কিচ্ছু খায় না যেন, শুধু 1 কেজি দুধের পায়েস খায়, যত সব। কি বিড়বিড় করে বলছো শুনি? এভাবে হাত গুটিয়ে বসে থাকলে হবে? আমার জন্য খাবার ব্যবস্থা করো, খিদেতে আমার মাথা ঘুরাচ্ছে। তোমার এত খিদে পায় কোত্থেকে শুনি? তোমাকে খাওয়াতে খাওয়াতে আমি ধনে প্রাণে মরে গেলাম, তাও তোমার খিদে মেটাতে পারছি না আমি। কি বললে তুমি? আমি বেশি খাই বলে তোমার হরিপদ কাকুর দোকানে বাকি হয়েছে? ভুলে যেও না, আমি তোমার বিবাহিত স্ত্রী। তুমি আমার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছো। সেটাই তো আমার জীবনের সব থেকে বড় ভুল, তোমার মতো পেটুক মহিলাকে বিয়ে করা। কি? তুমি
পেটুক বললে? তোমার এত বড় স্পর্ধা! নিজের কথা ভেবেছো একবার? মুড়ে বলদ কোথাকার, বউ খাওয়াতে পারে না। লতা, হরিপদ কাকুর দোকানে তোমার জন্যই এত ধারে পড়েছি আমি। এরপরও যদি বলো আমি তোমার খাবারের জন্য কিছু করি না, তাহলে আর বলবার কিছু নেই। কোন মুখে কথা বলে শুনি? কিছু বলার মুরদ আছে কি তোমার? মুড়ে কোথাকার! লতা, তুমি যদি এভাবে আমাকে কথা শোনাও তাহলে কিন্তু আমি একটা কিছু করে বসবো। আর আর কিছু ভাল লাগছে না আমার। আচ্ছা আচ্ছা, শোনো, একটা কথা বলি। সেসব না করে একটা কাজের কাজ করো, যাতে টাকা পয়সা আসে, বুঝেছো? কিরে পূজা, তোকে একটা কাজে পাঠালাম, সেটাও করতে পারলি না? সত্যি ভাবতে কষ্ট হয়, তুই নাকি আমার মেয়ে কলা। বাবা, আমি ভীষণ কষ্ট পাই তোমাকে বাবা বলে পরিচয় দিতে। তুমি একদম সুস্থ অবস্থায় আছো, আর আমাকে পাঠিয়েছো অবিনাশ বাবুর কাছে টাকা আনবার জন্যে। হ্যাঁ, পাঠিয়েছিলাম এই ভেবে যে তুই আমার মেয়ে, তোকে বোঝাতে হবে না, তুই ঠিক আমার মতো বুদ্ধি খাটিয়ে অবিনাশ বাবুর কাছ থেকে কিছু টাকা মেরে আনবি। ছি ছি বাবা, তুমি কতটা নিচু হয়ে গেছো! আমাকেও তুমি তোমার স্বার্থে ব্যবহার করতে শুরু করলে। আরে থাম তো, বড় চটর পটর কথা বলছিস। একটা কাজ দিয়েছিলাম, সেটাও পারলি না। মেয়ে মানুষ একটু কান্নার ভান করে দুটো মিষ্টি কথা বললে ইতিমধ্যে লোক পটে যায়, সেখানে বুড়ো অবিনাশকে তুই পটাতে পারলি না। ধিক্কার ধিক্কার তোর, ছি 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 ছি। এ কেমন বাবা! নিজের স্বার্থের জন্যে নিজের মেয়েকে যে অসৎ পথে ঠেলে দিতে দ্বিধা করে না। হে ভগবান, আমি কি করি এখন? অবিনাশ বাবু বাড়িতে আছেন? হরিপদদা, আসুন আসুন। কেন ডেকে পাঠিয়েছেন আমাকে জানতে পারি? কোনো বিশেষ কারণ নাকি? মানে হরিপদদা, আপনি ঠিকই ধরতে পেরেছেন। সামনে বসন্ত উৎসব। আমার ইচ্ছে সেদিন গ্রামের সমস্ত মানুষকে দুপুরে খাওয়াবো। বাহ, এ তো অনেক মহৎ ইচ্ছে আপনার, তার জন্য আপনাকে সাধুবাদ জানাই। তাহলে সমস্ত কিছুর ভার আপনাকেই দেওয়া হলো। তাহলে আপনার তত্ত্বাবধানে এই মহৎ খাবারের আয়োজন করা হবে। অবিনাশ বাবু, আপনি ওসব নিয়ে একদম ভাববেন না, আমি সবটাই সামলে নেব। বাহ, গ্রামের সমস্ত লোকের খাবারের আয়োজন মানে সে তো অনেক টাকার জিনিসপত্র। এই সুযোগে আমি বেশ মোটা টাকা কামাতে পারবো। আরে হরিপদদা, আপনি একা কি বিড়বিড় করছেন আর কি ভাবছেন? না না অবিনাশ বাবু, আমি আপনার আয়োজনের কথাই ভাবছিলাম। বলছিলাম, আপনি কি কি খাবারের পদ করতে চাইছেন শুনি? গোবিন্দভোগ চালের ভাত, সোনামুগের ডাল, পটলের দোরমা, কাতলা মাছের কালিয়া, খাসির মাংস আর কাঁচা আমের চাটনি, তার সাথে মিষ্টি, দই আর রাজভোগ। বাহ, অবিনাশ বাবু, আপনার পছন্দের তুলনা নেই। হবে নাই বা কেন? হ্যাঁ, গায়ে যে আপনার জমিদার বংশের রক্ত বইছে। আমি একটা পদ যোগ করতে চাইছি, যদি আপনি অনুমতি দেন আর কি। হরিপদদা, নিঃসন্দেহে বলুন। যদি কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করা যায় তাহলে সোনায় সোহাগা। হ্যাঁ, গ্রামের লোকেরা এই উৎসবের ভান্ডার চিরকাল মনে রাখবে। হে ভগবান, আমার আর ভালো লাগছে না। এদিকে পেটুক বউকে খাওয়াতে খাওয়াতে আমি নিঃস্ব হয়ে গেলাম, আর ওদিকে কোনো কাজ ও সন্ধান খুঁজে পাচ্ছি না আমি। গোপাল জেঠু, তুমি কেন মন খারাপ করে বসে আছো এখানে? জেঠুর সাথে ঝগড়া হয়েছে বুঝি? আর বলিস না, তুই তো জানিস তোর বৌদি একজন পেটুক মহিলা, সারাদিন শুধু খাই আর খাই। কেন গোপাল জেঠু? লতা বৌদি না হয় একটু খেতে ভালোবাসে, তার জন্য তুমি মন খারাপ করে বসে থাকবে? তার এই অত্যাধিক মাত্রায় খাবারের পরিমাণ মেটাতে আমার হরিপদ কাকুর দোকানে অনেক টাকা বাকি পড়ে গেছে। উনি বলেছেন আর একটি দানাও বাকি দেবেন না। ও, এটা তো খুব চিন্তার বিষয়। আচ্ছা পূজা, এবার তুমি বলো কেন এসেছো? এখানে মুখ ভার করে কি ব্যাপার? কি বলি,
মনের দুঃখের কথা, বাবার চরিত্রের কথা তো তুমি জানো। কাল অসুস্থ হবার ভান করে আমাকে অবিনাশ বাবুর কাছে ওষুধ কেনার জন্য কিছু টাকা আনতে পাঠায়। হায় হায় রে, শেষমেশ একমাত্র মেয়েটাকেও ছাড়ছে না নগেন। এরপর কি হবে? অবিনাশ বাবু স্পষ্ট বলে দিয়েছেন যে বাবা নাকি আগে অনেক টাকা ওনার থেকে মেরেছেন, তাই ওনার পক্ষে একটি টাকা দেওয়াও অসম্ভব। তোমারও দেখি আমার মতো অবস্থা, একদিকে হরিপদ কাকু, অন্যদিকে লতার চেঁচামেচি। চলে গেলাম গো। হ্যাঁ জেঠু, বাড়ি ফিরে বাবা আমাকে অবিনাশ বাবুর থেকে টাকা আনতে না পারার জন্য অনেক কথা শোনালো। ওহে নগেন, বাড়িতে আছিস? ও হরিপদ কাকু, হঠাৎ আমার বাড়িতে? একটি বিশেষ দরকারে তোমার সাহায্য চাই, সে ব্যাপারে কথা বলতে এসেছি। বিশেষ ব্যাপারটা কি জানতে পারি? মোড়ল মশাই আমাকে গ্রামের সমস্ত লোককে নিমন্ত্রণের ভার দিয়েছে। আমার একার পক্ষে এটা সম্ভব হবে না, তাই তোমার সাহায্য চাই। হঠাৎ মোড়ল মশাই গ্রামের সমস্ত লোককে কেন নিমন্ত্রণ দিতে চাইছে? এইবার উনি ওনার বাড়িতে বসন্ত উৎসবের আয়োজন করবেন, তাই গ্রামের সকলকে উপস্থিত থাকবার নিমন্ত্রণ দিতে বলেছেন। হরিপদ কাকু, আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে এই ব্যাপারে কোনো সাহায্য করতে পারবো না। আসলে আপনার প্রতি আমার কোনো ক্ষোভ নেই, কিন্তু ওই অবিনাশ বাবুর কোনো কাজে আমি নেই। নগেন, এমন কথা বলো না, অন্তত আমার মুখের দিকে চেয়ে না হয় আমাকে সাহায্য করলে। এত লোকের মহাভোজের আয়োজন আমি একা সামলাতে হিমশিম খাবো, তাই তোমার সাহায্য চাই। মহাভোজ? মোড়ল মশাই মানে মহাভোজের আয়োজন করেছেন? কি কি খাওয়াবেন? কি কি খাওয়াবেন না সেটা বলো। গোবিন্দভোগ চালের ভাত, সোনামুগের ডাল, পটলের দোরমা, কাতলা মাছের কালিয়া, মুড়ি ঘন্ট, খাসির মাংস, কাঁচা আমের চাটনি, মিষ্টি দই, রাজভোগ। ওরে কলা, আমার জিভ দিয়ে জল টপকাচ্ছে টবাক টবাক করে। কাকু, আমি তোমাকে সাহায্য করতে রাজি আছি, তুমি এত করে যখন বলছো, মানে আমার মানে বুঝতেই পারছো আমি তোমার কথা কি করে ফেলি বলো। এই মহাভোজ কোনোভাবেই এড়িয়ে যাওয়া যাবে না। ও লতাদি, কি হলো? কোথায় যাচ্ছ? যাচ্ছি ওই পেয়ারা বাগানের দিকে, গিয়ে দেখি কটা পেয়ারা পাওয়া যায় কিনা। তোমার চেহারা অনেক খারাপ হয়ে গেছে, তুমি অনেক শুকিয়ে গেছো গো লতাদি। আর বলিস না, খেতে না পেয়ে আমার চেহারার এই দশা। তোর গোপাল দা একটা কুঁড়ে মানুষ, কোনো কাজই সে করে না, তাই রোজগারও নেই, আর তাই সংসারে তার জন্যই অভাব অনটন। আরে লতা বৌদি, নীলিমা, ভালোই হলো তোমাদের সাথে দেখা হয়ে গেল। তাহলে তোমাদের নিমন্ত্রণটা সেরেই ফেলি। হ্যাঁ নগেন, তুমি আমাদের নিমন্ত্রণ করবে? কিন্তু কোন খুশিতে? তোমার মেয়ের বিয়ে বুঝি? আরে না না, পূজার বিয়ে এত তাড়াতাড়ি দেবো না। তাহলে কিসের নিমন্ত্রণ বলো? ওই মোড়ল বাবু বসন্ত উৎসবের দিন মহাভোজের আয়োজন করেছেন, তাই গ্রামের সমস্ত মানুষকে নিমন্ত্রণ করবার ভার আমাকে আর হরিপদ কাকুকে দিয়েছেন, বুঝলে? বাহ, এ তো খুশির খবর। আমি সেজে গুজে মোহভোজ খেতে চলে যাব। নগেন, বলো না কি কি খাওয়াবে? এই গোবিন্দভোগ চালের ভাত, সোনামুগের ডাল, আরো অনেক কিছু, আর বলবো না। সেখানে গিয়ে দেখতে পাবে। বাহ, অনেক দিন পর এত ভালো ভালো খেতে পারবো, শুনেই খুশি হলাম। কিন্তু কবে যে সেই দিন আসবে সেই আশাই রইলাম। হ্যাঁ, গোপালের বউ যা পেটুক সব একাই খেয়ে নেবে। আরে 10 জনের খাবার একাই নাকি খেয়ে ফেলে শুনেছি। গোপালদার জন্য করুণা হয়। অবিনাশ বাবু, আপনার গ্রামের সমস্ত মানুষকে নিমন্ত্রণ করবার কাজ আমরা সম্পূর্ণ করে ফেলেছি। অনেক অনেক অভিনন্দন। হরিপদ বাবু, আপনি না থাকলে আমার পক্ষে এত বড় আয়োজন করা অসম্ভব হতো।
সে তো আমি আপনার সাথে সর্বদাই আছি, তবে শুধু আমাকে বললে কি করে হবে? আমি নগেনকেও সাথে করে নিয়েছিলাম, কারণ আমার একার পক্ষে একদমই সম্ভব ছিল না। বেশ বেশ, ভালো করেছো। আমি দুজনের উপর বেজায় খুশি। দুজনে মিলে বাজার, হাট, প্যান্ডেলের ব্যবস্থা সবকিছুই করতে হবে। অবিনাশ বাবু, আপনি চিন্তা করবেন না, আমরা আছি। আপনার সব কাজ আমরা খুব ভালোভাবে সামলে নেব। মহা আনন্দে বড় করে মহাভোজের আয়োজন করো, তার জন্য আমি একটুও কিপটেমি করব না। আর এই গ্রামের বসন্ত উৎসবে সমস্ত লোক মহাভোজ খুব আনন্দ করে খাবে। ওগো শুনছো, তোমাকে একটা অত্যন্ত খুশির খবর দেওয়ার আছে। কেন, তুমি মরতে যাচ্ছ নাকি? যদি সেটা হয়, এর থেকে আর খুশির খবর আমার জন্য কিছু হতে পারে না। মরণ, তুমি তো সেটাই চাও আমি মরে যাই। আসলে তুমি আমাকে এক চোখেও দেখতে পারো না। আমার মতো মেয়ে বলেই তোমার মতো লোককে সহ্য করছি। অন্য কেউ হলে কবেই তোমাকে ছেড়ে চলে যেত। আচ্ছা আচ্ছা, বলো দেখি কি খুশির খবর শোনাতে চাইছো, বলো। বলছি, আজ নগেন এসে নেমন্তন্ন করে গেছে আমাকে। আসছে বসন্ত উৎসবের দিন ওই অবিনাশ বাবুর বাড়িতে মহাভোজের আয়োজন করা হয়েছে। মহাভোজের আয়োজন অবিনাশ বাবু করেছেন, আর নগেন তোমাকে নেমন্তন্ন করেছে? আরে পুরো কথাটা তো শোনো আগে। অবিনাশ বাবু নাকি হরিপদ বাবুকে দায়িত্ব দিয়েছে গ্রামের সমস্ত লোককে নেমন্তন্ন করতে। হরিপদ বাবুর পক্ষে একা এত লোক নেমন্তন্ন করা সম্ভব নয়, তাই বলে নগেনকে দায়িত্ব দেওয়া হয়েছে। বাবা বাবা বাবা, মনে হচ্ছে রাজস্বিক আয়োজন করবে অবিনাশ বাবু, আর এই সুযোগে হরিপদ বাবু আর নগেন কিছু টাকা এদিক ওদিক করে অবিনাশ বাবুর কাছ থেকে হাতিয়ে নেবে। যাক, অনেক দিন পর একটা নেমন্তন্ন খেতে পারবো। তুমি তো আর আমাকে পেট ভরে খেতে দিতে পারো না। যাক, এবার না হয় পেট পুড়ে খাবো। তোমার ওটা পেট নয়, একটা মস্ত বড় কুয়ো। যতই গেলাও সেই কুয়ো আর ভরাট হয় না। লতা, একটা কথা বলে দিচ্ছি, কান খুলে শোনো। তুমিও এই মহাভোজে যেতে পারবে না, কারণ তোমার মতো পেটুক এই গ্রামে আর দুটো নেই। চুপ করো, অলস পুরুষ মানুষ কোথাকার। তুমি কে বলার আমাকে? আমি কোথায় যাব না যাব আমার খাবারের ব্যাপারে তুমি নাক গলাতে এসো না বলছি, নইলে গ্রাম শুদ্ধ অপমান করব, বুঝলে? তোমাকে বারণ করবা সত্ত্বেও তুমি এখন বসে বসে খেয়ে যাচ্ছ। তোমার ব্যাচের লোকেরা বোধহয় খেয়ে একটা ঘুম দিয়ে ফেললো। তোমার খাওয়া হচ্ছে না, সেই কখন থেকে খেয়েই যাচ্ছ। তুমি খাওয়াচ্ছ না তোমার বাপ খাওয়াচ্ছে শুনি? বেশি কথা বলো না, আমাকে খেতে দাও বলছি, নইলে তোমার বিপদ হবে। কি হলো, কি হলো? আরে নগেন, কি ব্যাপার? তুমি লতার উপর রাগ দেখাচ্ছ কেন এরকম করে? আরে গ্রামের লোকেরাও আছে, সকলের সামনে এরকম ঝগড়া করো না, লোকে হাসাহাসি করবে তো। দেখুন না অবিনাশ বাবু, ও আমাকে শান্তি মতো খেতে দিচ্ছে না। আমি একটু খেতে ভালোবাসি বলে ও আমাকে কথা শোনাচ্ছে। ও না আমার খাওয়া একদম দেখতে পারে না। 3টে ব্যাচ ধরে লতা খেয়েই চলেছে। ও স্বাভাবিকভাবে খেলে এই খাবারগুলো কত মানুষ খেতে পারতো। লতা একাই যদি 20-25 জন মানুষের খাবার খেয়ে একাই খেয়ে নেয়, তাহলে কি হবে? আরে নগেন, ওকে খেতে দাও। ও যখন খেতে চাইছে ওকে বারণ করো না। আমি অঢেল ব্যবস্থা করে রেখেছি, যে যত পারে ইচ্ছা যায় খাক। উফ, কোন অলক্ষণে এক রাক্ষসীকে গোপালদা বিয়ে করেছিল কে জানে। কলা না না, খাও, কি উদ্ধার করো কলা, ভাল লাগে না। অবিনাশ বাবু, ও অবিনাশ বাবু, একটু দরজাটা খুলবেন, আমি বিপদে পড়ে এসেছি আপনার কাছে। গোপাল, এত রাতে কি হলো আবার? কারোর কোনো বিপদ নাকি? আগে আমার স্ত্রী লতার খুব পেটে যন্ত্রণা করছে। ওকে কতবার বলেছি কম করে খেতে, কিন্তু কে কার কথা শুনে, হাজার বারণ করবার সত্ত্বেও ওর মতো করে হামলে খেয়েছে। এখন পেটের ব্যথায় অস্থির চিৎকার করে কাঁদছে।
আরে এটা তো সবাই জানে তোমার বউ খুব পেটুক, কি আর করবার আছে, যার যেমন চরিত্র। তবে লতাকেও একটু ভেবেচিন্তে খেতে হতো। মানে মানে উৎসব বাড়ির রান্না তো একটু মশলাপাতি বেশি দেওয়া হয়, সেসব রান্না পেট ঠেসে খেলে এমনই হয়। সেই জন্যই ওকে আমি আসতে বারণ করেছিলাম। আজকে এই লতার জন্যই আমি ধারে পড়েছি। হরিপদ কাকার দোকানে আজকে অনেক জিনিস ধার হয়ে আছে। এই রাক্ষসীকে খাওয়াতে খাওয়াতে আমি নিজে শেষ হয়ে যাব বাবু। বলি কি, এক প্রকার ভালোই হয়েছে, পেটের ব্যথা হয়েছে। এবার হয়তো লতা কিছুটা শিক্ষা পাবে, এক প্রকার তুমি নিস্তার পাবে। ঠিক আছে বাবু, কিন্তু পেট ব্যথা বেশি হয়ে গেলে পরে আরো কেলেঙ্কারি হয়ে যাবে। এত রাতে তাকে যদি হাসপাতালে নিয়ে যেতে হয় তাহলে তো এক বিপদ। তার চিকিৎসা করবার টাকা কোথায় পাবো? গোপাল, তুমি চিন্তা করো না, আমি একটা ওষুধ দিয়ে দিচ্ছি, তুমি এখানে দাঁড়াও। এই নাও গোপাল, এই ওষুধটা এক্ষুনি এই লতাকে খাইয়ে দাও, আশা করি শীঘ্রই আরাম পাবে। ধন্যবাদ অবিনাশ বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নগেনদা, এবার ভাবছি কাজের জন্য বাইরে যাব, খুব কাজ করে বেশ কিছু টাকা কামাবো। হ্যাঁ, গ্রামে ফসলের সময় ছাড়া বাকি সময়গুলো কোনো কাজই থাকে না প্রায়, তাই ভাবছি এবার বাইরে যাবই যাব। পলাশ, কথাটা তুই খারাপ বলিসনি, তবে আমি গ্রাম ছেড়ে বাইরে গিয়ে কাজ করবার পক্ষে নই। গ্রাম গ্রামই, সে যতই তুমি বাইরে যাও, বড় শহরে যাও, গ্রামের মতো শান্ত কোথাও নেই। সেটা অবশ্যই ঠিকই বলেছ নগেনদা, কিন্তু টাকা রোজগারের জন্য বাইরে তো যেতেই হবে, তাই না? গ্রামে না আছে কোনো অফিস কাছারি, না আছে মিল বা অর্থ উপার্জন করবার কোনো সাধন। পলাশ, বলি কি, এই গ্রামে থাকলে নিজের বাড়ির সময় মতো ভালো মন্দ খাবার, এই দুপুরে সামান্য দিবানিদ্রা, এই সকালেও নিজের মতো করে ঘুম থেকে ওঠা, বলতে পারো নিজের এক প্রকারের স্বাধীনতা আছে। কিন্তু বাইরে গেলে পরের অধীনে কাজ করতে হবে। নগেনদা, যাই বলো, আমি ঠিক তোমার কথায় একমত হতে পারছি না। গ্রামে কত লোক বাইরে গিয়ে কাজ করে সংসার চালাচ্ছে, তাহলে ওরা কি ওখানে সুখী নেই বলছো? তুমি ঠিকই বলেছ পলাশ, উপর ওপর তাদের সবাইকে সুখী মনে হয়, কিন্তু ভেতরে তারা গ্লানিতে জ্বলছে। বাইরে গিয়ে কাজ করলে প্রথম প্রথম বেশ ভালো লাগে, তারপর আস্তে আস্তে মালিকরা তোমার দুর্বলতা জেনে তোমাকে তাদের মতো করে চালাবে। হ্যাঁ নগেনদা, তুমি কি করে জানলে এসব? তুমি তো কখনো বাইরে যাওনি। আর কি কি হতে পারে বাইরে গিয়ে কাজ করলে? এই বলছি পলাশ, শোন, আমি তো তাই কোনোদিন বাইরে যাইনি। একবার বাইরে গিয়ে কাজ করা শুরু করলে এই সুবিধে অসুবিধে মতো ছুটি পাবি না, তোকে গাধার মতো খাটিয়ে নেবে, তারপর স্বল্প টাকা দিয়ে মুখটা বন্ধ করে দিবে, বুঝলে? তাহলে তুমি বলতে চাইছো বাইরে গিয়ে টাকা রোজগার করবার পরিকল্পনাটা উচিত হবে না? আমাদের গ্রামেই থেকে যা করবার করব, এখানেই সুখ, তাই তো? হ্যাঁ, দিলাম তো পলাশের মাথাটা নষ্ট করে। কি গো পূজা, কোথায় আছো? ওই তো পূজা, তোমার শরীর ঠিক আছে তো মা? মুখটা কেমন যেন শুকিয়ে গেছে, কি হয়েছে বলো দেখি আমায়। জেঠিমা, আমার মন মেজাজ একেবারেই ভালো থাকে না। আমাদের অর্থনৈতিক ক্ষমতা এত খারাপ হয়ে গেছে যে তোমাকে কি বলি। ও আচ্ছা আচ্ছা, বুঝেছি। তাহলে পলাশ কি কোনো কাজকর্ম করে না? গ্রামে থেকে যখন যেটা কাজ পায় তখন সেটা করে কিছু টাকা নিয়ে আসে বটে, কিন্তু সেই সামান্য টাকা দিয়ে সংসার চলে না জেঠিমা। তাহলে পলাশকে বলো কিছু বাইরে গিয়ে কাজ করতে। অনেকেই তো আমাদের গ্রাম থেকে গিয়ে বাইরে কাজ করছে। শুনলাম বাইরে গিয়ে কাজ করতে পারলে নাকি অনেক টাকা পাওয়া যায়। তুমি ঠিকই শুনেছো গো জেঠিমা, পলাশও ভাবছে বাইরে যাবে, তবে যখন যাবে তখন যাবে। কিন্তু এই মুহূর্তে আমাদের পেটে ভাত জোটানো যে মুশকিল হয়ে গেছে জেঠিমা। আমার যে আর ভালো লাগছে না, কি করি কি না করি।
মন খারাপ করো না পূজা, একটা কথা বলি, তুমিও কাজ করে তোমার বরকে সংসার চালাতে সাহায্য করতে পারো। আমি কাজ করে পলাশকে সাহায্য করব? কি কাজ করব আমি? কে আমাকে কাজ দেবে? আমি বলছি শোনো, আমার একটা কুমড়ো ক্ষেত আছে, সেখানটা তোমার দেখতে হবে এবং সেখান থেকে কুমড়ো নিয়ে বাজারে বিক্রি করে যে টাকা পাবে সেই টাকার কিছু অংশ আমাকে দিয়ে বাকিটা নিজের হাতে রাখবে, বুঝলে? ওই নীলিমা, দেখো দেখো, ওই ছেলেটা পূজার বর না? হ্যাঁ গো, ওটা তো পূজারই বর। কি কাজ করে দেখে তো মনে হচ্ছে না খুব একটা ভালো রোজগার করে বলে। ওই আর কি, দিন আনে দিন খায়, যখন কাজ থাকে খাবার জোটে, না থাকলে উপবাস। যা বললে নীলিমা, পুরুষ মানুষের যদি রোজগার কম হয় তাহলে কেউ ভাব দিতে চায় না। ওই পূজার কথা ভাবলে কষ্ট হয় গো লতাদি, খুব ভালো মেয়েটা, কিন্তু ওর কপালে এমন ভিখারি বর জুটেছে। নীলিমা, তোর কথা শুনে আর হাসি পাচ্ছে আমার। তার মানে ওর বরের মতি রোজগার নেই, ওদের তাই অভাবের সংসার। তো হবে আর কি, ভাগ্যিস আমাদের বরেরা বাইরে গিয়ে কাজ করে, নইলে আমাদেরও এই পূজার মতোই অবস্থা হতো। বাহ, এই বুড়ির কুমড়ো খেতে তো বেশ ভালো কুমড়ো ধরেছে। একটা কাজ করলে কেমন হয়, আজকে রাতে যদি একটা কুমড়ো চুরি করতে পারি তাহলে সেটা বেচে কালকে সকালে গিয়ে কিছু টাকা আনতে পারবো। কে ওখানে? কে? বলুন বলুন। আগে 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 আমি নগেন। জেঠিমা, তুমি এটা তোমার ক্ষেত বুঝি? আগে আমার প্রশ্নের উত্তর দাও, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো বলো? ওই আর কি, বিশেষ কোনো কারণ নেই আর কি। বাহ, কোনো কারণ না থাকলে কেউ কি এভাবে পাগলের মতো দাঁড়িয়ে ক্ষেতের দিকে চেয়ে থাকে? আসলে আমি ওই কুমড়ো গাছের মাচাগুলো দেখছিলাম, কি সুন্দর করে বাঁশ দিয়ে গেঁথে গাছগুলোকে ঠেকিয়েছে, তাই না? দেখা দেখা, হ্যাঁ, বা দারুণ 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 করেছো। নগেনকে দেখে আমার মনে সন্দেহ যাচ্ছে, ওর মতি গতি দেখে খুব একটা সুবিধাজনক মনে হচ্ছে না। নিশ্চয়ই ওর মনে অন্য কোনো ফন্দি আছে। বাহ বাহ, পার্বতী দেখছি বাজারে কুমড়ো নিয়ে বসেছে। যাই, গিয়ে ওকে কটা কথা শুনিয়ে দিয়ে আসি। 100, 125, 200, 210, 280, 365, 420। বাহ বাহ পার্বতী, তোমাকে দেখে যে অবাক হলাম। তুমি ঘরের বউ হয়ে এই বাজারে এসে কুমড়ো বিক্রি করছো? কেন লতাদি, কোনো বইতে কি লেখা আছে যে ঘরের বউ বাজারে গিয়ে কোনো কিছু বিক্রি করতে পারবে না? তোমার কি কথা বলার ধরন পার্বতী, খুব দেমাগ হয়েছে বুঝি? যেমন প্রশ্ন করবে তেমনই যে উত্তর পাবে, আর দিমাগের কথা বলছো সেটা দেখছি তোমারও কম নয়। পার্বতী, মুখ সামলে কথা বলো। এত টাকার লোভ তোমার? বর বাইরে কাজ করে টাকা কামায়, তাতে তোমার হয় না, তোমার আরো আরো টাকা চাই। টাকার পিশাচিনী কোথাকার। আর একটা কথা বললে তোমার জিভ আমি টেনে ছুঁড়ে ফেলবো। আমি কুমড়ো বিক্রি করে টাকা রোজগার করছি, তাতে তোমার এত গায়ে জ্বালা হচ্ছে কেন শুনি? তোমার মতো তো আমি পয়সার পিশাচ নই যে বাজার হাটে দুম করে বসে শাকসবজি বেচতে শুরু করব। আমাদের বড় বাইরে কাজ করে, কই কই আমরা তো টাকার পেছনে ছুটছি না। আমাদের তোমার মতো এত টাকার খিদে নেই, বুঝলে? টাকার খিদে নেই বটে, কিন্তু অন্যের পেছনে লাগার অভ্যেস আছে, তাই না?
পরনিন্দা পরচর্চা এসব করেই দিন চলে যায় তোমাদের। আমি তো আর ঘরে বসে নেই যে এইসব করব। সসম্মানে নিজের ক্ষেতের কুমড়ো বিক্রি করে রোজগার করছি, লোকের পিছনে কাঠি দিয়ে নয়। পূজা, কোথায় যাচ্ছ সকাল সকাল? জেঠিমার কুমড়ো খেতে যাচ্ছি। জেঠিমার কুমড়ো খেতে গিয়ে কি করবে তুমি? সেখানে গিয়ে আমি কাজ করব। জেঠিমা আমাকে কাজে যেতে বলেছে। কুমড়ো খেতে কাজ করবে? একটু খুলে বলো তো। পলাশ, বলছে আমাদের আর্থিক অবস্থার যা অবনতি হয়েছে, এই মুহূর্তে কোনো কাজ না করলে না খেয়ে মরতে হবে। জেঠিমা আমাদের কথা জানতে পেরে আমাকে বলল একটা নাকি কাজ দেবে। আচ্ছা, জেঠিমা আবার কি কাজ দেবে তোমাকে? জেঠিমা বলল ওনার কুমড়ো ক্ষেত দেখাশোনা করতে, আর কিছু কুমড়ো নিয়ে গিয়ে হাটে বেচে আসতে, এবং কুমড়ো বিক্রি করে যে টাকা পাওয়া যাবে সেখান থেকে কিছু অংশ ওনাকে দিয়ে বাকিটা আমাকে নিতে বললেন। বুঝলি? এবার আমি যাচ্ছি। বেশ, শেষমেশ ঘরের বউ হয়ে তোমাকেও কাজ করতে হচ্ছে। এর থেকে দুঃখ এবং অপমানজনক ঘটনা আর কি হতে পারে বলো তো? হায় ওপরওয়ালা, আমার আর ভালো লাগছে না। নীলিমা, দেখলি দেখলি তো পার্বতী আমাদের কত কথা শুনিয়ে দিল। কটা টাকার মুখ দেখে সে একেবারে অহংকারী হয়ে গেছে। ঠিক বলেছ লতাদি, পার্বতীর কি চ্যাটাক চ্যাটাক কথা। সে এখন ধরাকে সরা জ্ঞান করেছে গো। একটা পরিকল্পনা মাথায় এসেছে, সেটা হচ্ছে আমরাও যদি হাটে কুমড়ো বেচা শুরু করি তাহলে কেমন হয়। লতাদি, তোমার ধারণাটা কিন্তু দারুণ। এত পর আমরা কুমড়ো বেচে পার্বতীর থেকেও অনেক টাকা রোজগার করব, আর পার্বতী হিংসায় জ্বলবে। তবে এত কুমড়ো পাবো কোথায়? সেটাও একটা ভাবনার বিষয় লতাদি। কি হলো বউটান, কিসের এত আলোচনা হচ্ছে শুনি? পলাশ, বলছি আমরা দুজনে হাটে গিয়ে কুমড়ো বেচতে চাই। হঠাৎ হাটে গিয়ে কেন কুমড়ো বেচার শখ হলো? তোমাদের পরেরা তো বাইরে কাজ করে, তাই না? আসলে আজ হাটে পার্বতীকে দেখলাম কুমড়ো বেচতে, তখন লতাদি ওকে বলল তোমার বর তো বাইরে কাজ করে, ভালোই রোজগার করছে, তাহলে তোমার এত পয়সার খিদে কেন যে তুমি কুমড়ো বিক্রি করতে হাটে বসেছো? বাবারে, পার্বতীর দেখি খুব দিমাগ হয়েছে। এরপর কি বললো? এরপর আমাদের যা তা কথা শোনালো। বললো ও নাকি আমাদের মতো বসে নেই, সসম্মানে কুমড়ো বেচে টাকা রোজগার করছে। তাই আমরা ভাবলাম আমরাও কুমড়ো বেচবো হাটে গিয়ে, তার জন্য তোমার সাহায্য চাই। বেশ বউটান, তোমাদের এই ঠাকুরপো আছে না, এই দেখো হুকুম করো, দেখবে সব হাজির হয়ে যাবে সামনে। নগেন, আমাদের কিন্তু কুমড়ো এনে দিতে হবে, কি পারবে তো? আলবাত পারবো। বলো কত কুমড়ো চাই তোমাদের? পুরো বাগানের কুমড়ো তোমাদেরকে এনে দিতে পারবো, কিন্তু তার আগে কিছু অগ্রিম ছাড়তে হবে তো। ও নিয়ে তুমি ভেবো না নগেন, যা টাকা দিতে হবে আমরা দেব। জেঠিমা, আজ তোমাকে চিন্তিত দেখাচ্ছে, কিছু হয়েছে নাকি? তুই ঠিকই ধরেছিস, মনটা আমার বিশেষ ভালো নেই রে পূজা। তুমি আমায় বলবে তোমার মন খারাপের কারণ? আসলে কাল বিকেলে ওই নগেন এসে আমার কুমড়ো ক্ষেতের দিকে তাকিয়েছিল। ও হয়তো নজর দিচ্ছে, আমি জিজ্ঞেস করতেই কথা ঘুরিয়ে চলে গেল। এমনিতেই নগেন সুবিধের নয়, তাই চিন্তা হচ্ছে। জেঠিমা, আমারও খুব ভয় হচ্ছে। নগেনদা খুব একটা ভালো লোক নয়। ও যখন তোমার কুমড়ো খেতে এসে দেখে গেছে, তার মানে ওর মনে নিশ্চয়ই কোনো কুটিল পরিকল্পনা আছে। তাহলে একটা কাজ করা যাক, কাল থেকেই কুমড়ো তুলে নিয়ে গ্রামের হাটে গিয়ে বিক্রি করতে হবে। তুমি সকাল সকাল চলে এসো, কেমন? যেমন বললাম সেভাবেই কাজ করো, কেমন? বেশ জেঠিমা, আপনি চিন্তা করবেন না, আমি সকালে এসেই কাজ শুরু করে দেব আপনার কথা মতো। এসো এসো বউটান, আস্তে আস্তে, মুখে আওয়াজ করো না, এই পা টিপে টিপে এসো, পা টিপে টিপে।
লতাদি, দেখো দেখো, বুড়ি বেশ ভালো কুমড়ো ক্ষেত করেছে। হ্যাঁ নীলিমা, তাই তো দেখতে পাচ্ছি, অনেক কুমড়ো ধরেছে। আস্তে আস্তে কথা বলো না। আরে বাবা, এক্ষুনি শুনলে কেলেঙ্কারি হয়ে যাবে। এই নগেন, দেখো তো, ওই দিকটা মনে হচ্ছে বুড়ি রাত জেগে পাহারা দিচ্ছে। এই তাই তো বৌঠান, বুড়ি দেখছি হাতে লাঠিও ধরে রেখেছে, সে খুব সতর্ক হয়ে ক্ষেত পাহারা দিচ্ছে। তাহলে নগেন, একজন কি কটা চাই বলো? এই পরিস্থিতিতে কুমড়ো চুরি করাটা ঠিক হবে না মনে হচ্ছে। আমারও তাই মত নগেন, বুড়ি যেভাবে লাঠি নিয়ে পাহারা দিচ্ছে, এখন চুরি করতে গেলেই ধরে ফেলবে আর ওনার লাঠি দিয়ে পেটাবে। না বাবা না, আমি পারবো না। শান্ত হও তোমরা, আমি কি বলছি শোনো আগে সেটা। আজকে এই পরিস্থিতিতে কুমড়ো চুরি করা যাবে না, বরং কালকে সকালে দেখবো, বুঝলে? এখন সবাই বাড়ি যাও। এই তো দেখছি লতা নীলিমা আবার সামনে কুমড়োর দোকানও দিয়েছে। এত কুমড়ো পেলো কোথায়? একবার গিয়ে জিজ্ঞেস করে দেখি তো। এই নীলিমা, দেখ পার্বতী আমাদের দিকে কিভাবে দেখছে। হিংসে, বুঝলে লতাদি, হিংসে হচ্ছে ওর। এবার আমরা দেখিয়ে দেব কত ধানে কত চাল। ও মনে হচ্ছে আমাদের দোকানের দিকেই আসছে। কুমড়োর ব্যাপারে জিজ্ঞেস করলে কিছু আবার বলিস না। সে কথা কি আমাকে শেখাতে হবে নাকি দিদি? তুমি কোনো চিন্তা করো না, আমি এই মুখে কুলু পেঁটে থাকবো। আচ্ছা, এত কুমড়ো কোথা থেকে পেলে তোমরা? নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। বলো তো, সত্যি কথাটা বলো তাড়াতাড়ি। হায় রে, আমার সব শেষ হয়ে গেল রে, সব সর্বনাশ হয়ে গেছে। এখন আমি কি করি, কোথায় যাই? আমার ক্ষেতের সব কুমড়ো চুরি করে নিয়ে গেছে। হায় রে। হে হরি, তোমার এই সর্বনাশ কি করলো গো জেঠিমা? সব কুমড়ো চুরি করে ফেলেছে। ইস, এত কষ্ট করে তুমি কুমড়ো ক্ষেতটা করেছো। পূজা, আর বলিস না, সবই আমার পোড়া কপাল। জেঠিমা, তোমার মাথা থেকে রক্ত বেরোচ্ছে, কি করে মাথা ফাটলো তোমার? আর কারাই বা এই জঘন্য ঘটনা ঘটালো? কাল রাতে আমি পাহারা দিচ্ছিলাম আমার কুমড়ো খেতে। ভোর রাতের দিকে দুজন চাদর গায়ে দিয়ে মুখ ঢেকে এসে আমাকে মারতে শুরু করলো। সর্বনাশ, কি ভয়ঙ্কর কাণ্ড করেছে! তোমাকে মারলো জেঠিমা? হ্যাঁ, আমাকে মেরে আমার মাথা ফাটিয়ে দিয়েছে। ব্যথার চোটে আমি সাময়িক ক্ষণের জন্য অজ্ঞান হয়ে পড়ে যাই, আর ঠিক সুযোগ নিয়ে আমার কুমড়ো ক্ষেত থেকে সব কুমড়ো চুরি করে নিয়ে যায়। কিন্তু না জেঠি, আচ্ছা বলো তো, তোমার কারোর প্রতি সন্দেহ হচ্ছে কি? হ্যাঁ, একজনের ওপর আমার সন্দেহ হচ্ছিল সেই বিকেল থেকে। সে হচ্ছে নগেন। কাল বিকেলে আমার ক্ষেতের সামনে এসে দাঁড়িয়ে কি যেন দেখছিল। আমি ওকে জিজ্ঞেস করতেও বলল বাঁশের মাছগুলো দেখছে, তারপরে চলে যায়। নগেনদা একটা বদমাইশ লোক, সে এমন জঘন্য অপরাধ অনায়াসেই করতে পারে। কিন্তু তুমি বললে দুজন, তাহলে নগেনদার সাথে অপরজন কে ছিল? নগেনদা, কোথায় তুমি? তাড়াতাড়ি বাইরে এসো বলছি। ও পলাশ, পূজা, এই সকাল সকাল দুজনে আমার বাড়িতে কি জন্য এলে? ছি নগেনদা, আপনার লজ্জা থাকা উচিত। আপনি এতটাই নিচে নামতে পারেন সেটা ভেবেই আমার আপনাকে ঘেন্না হচ্ছে। কেন পূজা, আমি কি এমন করেছি যার জন্য তুমি আমাকে কথা শোনাচ্ছ? নগেনদা, তুমি এত ন্যাকামো করে ভালো সাজবার চেষ্টা করো না। তোমার চরিত্র আমরা জানতে পেরে গেছি, তুমি একটা চোর। পলাশ, কখন থেকে তোমরা দুজন আমাকে যাতা বলে যাচ্ছ। এবার কিন্তু আর একটা কথা বললে আমি চুপ করে থাকবো না, বলে দিলাম। আগে বলো কি হয়েছে। কেন নগেনদা,
কাল রাতে জেঠিমার বাগান থেকে আপনি কুমড়ো চুরি করেছেন, তার উপর জেঠিমার মাথায় মেরে মাথা ফাটিয়ে দিয়েছেন। এবার বলুন তো কেন করলেন এই কাজ? ছি ছি ছি, না না, আমি এ কাজ করিনি, বিশ্বাস করো, আমি চুরি করিনি। নগেনদা, তুমি অস্বীকার করলে কি হবে? আমি গ্রামের লোকজন জড়ো করে তোমার নামে নালিশ করব। কেন এমন কাণ্ড ঘটালে? হ্যাঁ, পলাশ ভাই, এমন করো না। আমি চুরি করতে পারি, মানে রাতে গেছিলাম কালকে ঠিকই, কিন্তু জেঠিকে লাঠি নিয়ে পাহারা দিতে দেখে ভয় পালিয়ে আসি। নগেনদা, তুমি সত্যি কথা বলছো তো? আমার কিন্তু নগেনদার কথা একদম বিশ্বাস হচ্ছে না। নগেনদা, আমি কিন্তু এরপর গ্রামের লোকজনকে জড়ো করব। আরে সত্যি সত্যি পলাশ, আমি চুরি করিনি। আরে আমি এটা ভেবে আশ্চর্য হচ্ছি যে মানে জেঠিকে মাথায় আঘাত করে তারপর ক্ষেত থেকে চুরি করলো কে? মানে আমি বুঝতে পেরেছি, মানে কাদের হাত আছে এই ঘটনায়। এই তোমরা এখনই আমার সাথে এসো তো, চলো তো, চলো চলো চলো। নীলিমা, কেমন খেলা পাল্টে দিলাম বল। লতাদি, তোমার বুদ্ধির তুলনা হয় না। এদিকে নগেনকে কাটি করালে আর ওদিকে বুড়ির কুমড়োগুলো সব চুরি করে নিলে। এক ঢিলে দুই শিকার করলাম, কেউ আমাদের সন্দেহ করতে পারবে না, আর যদি করেও ওই নগেনকে করবে। বলছি কি, আমার তো প্রায় সব কুমড়োই বেচা হয়ে গেছে, আর কয়েকটা আছে। আমারও আর খুব বেশি কুমড়ো নেই, সবটাই প্রায় শেষ। এই যে বৌঠান, খুব আনন্দ করে কুমড়ো বেচা হচ্ছে, ভেবেছে কেউ টের পাবে না। হ্যাঁ, এই যে দেখো, ক্ষেতের কুমড়োগুলো প্রায় সবটাই বেচে ফেলেছে। এই দেখো। ডাকাতি মেয়ে লোক কোথাকার, মেয়ে মানুষ হয়ে ভোর রাতে চুরি করা। তোমাদের সাহস তো কম নয়, তোমরা জেঠির মাথায় আঘাত করে ওনার ক্ষেত থেকে কুমড়ো চুরি করেছো। জেঠি, চলো আমরা গ্রামের সবাইকে গিয়ে পুরো ঘটনাটা বলি, তারপর পুলিশকে জানাই, ওনারাই এই দুই মহিলার বিচার করবে। আপনাদের এই কাণ্ড আমরা গ্রামের মোড়লকে জানাবো, তারপর জেঠিমার মাথায় আঘাত করবার জন্য পুলিশের কাছে ডায়েরি করব। পলাশ, পলাশ, তুমি এমন কাজ করো না। আমি আমি তোমাদের সকলের কাছে ক্ষমা চাইছি। আমিও আপনাদের কাছে ক্ষমা চাইছি, আর কখনো এমন কাজ করার দুঃসাহস করব না। আপনারা আমাদের ক্ষমা করে দিন।